আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় আলিম পরীক্ষার্থী 2026 হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য যে 2 মাসের ফ্রি কোর্সের আয়োজন করা হয়েছিল, সেই কোর্সের ধারাবাহিকতায় আজকে তোমাদের ইংরেজির ক্লাস। আজকে আমি তোমাদেরকে ইংরেজিতে তোমাদের যে টপিকটা শেখাবো সেটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ তোমরা এই টপিক আগে পড়ো নাই, অর্থাৎ এসএসসিতে কিংবা তোমার ক্লাস 7-8-এ পড়ো নাই। এই টপিক বাদে অন্য যেগুলো টপিক তোমাদের আসে সেগুলো সবই তোমাদের পড়া আছে, বাট এই টপিকটা তোমাদের কেবলমাত্র এইচএসসির জন্যই বা আলিমের জন্যই দেওয়া হয়ে থাকে। তাই আজকের টপিকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা অনেক বেশি মনোযোগী হবে আজকের ক্লাসে। সেই আশা রেখেই আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আজকের টপিক বললাম কি বলতো, মডিফায়ার। আমরা প্রথমে মডিফায়ারের কিছু রুলস শিখব, কারণ কিছু বেসিক রুলস অবশ্যই জানা দরকার। তারপরে আমরা প্রিপারেশন আরো মজবুত করার জন্য আমরা প্র্যাকটিস করব। তো বেসিক রুলস বা থিওরিটিক্যাল কিছু রুলস, এগুলো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন এবং এগুলো আমরা কেবল সেই রুলসগুলো এখানে নিয়ে আসছি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। অর্থাৎ আমাদের এখানে হিউজ রুলস নাই, এমন যে তোমরা অন্যান্য গ্রামারে দেখবা যে সেখানে আমাদের কিন্তু হিউজ রুলস থাকে। আমরা এখানে মাত্র 10 থেকে 12টা রুলস নিয়ে আসছি যেগুলো তোমাদের এক্সামে আসে, এবং এই রুলসগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা মার্ক নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ। আমাদের প্রথম রুলস তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ মডিফায়ার। যেহেতু মডিফায়ার তোমরা পড়ো নাই আগে, যার কারণে আমি তোমাদের একেবারে মডিফায়ারের বেসিক থেকে কিছু কথা বলবো এবং রুলসগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছ মডিফায়ারের সংজ্ঞা, যে ওয়ার্ড বা ফ্রেজ অন্য কোনো শব্দ বা ফ্রেজের পূর্বে বা পরে বসে, অর্থাৎ পূর্বেও বসতে পারে পরেও বসতে পারে, ঠিক আছে। উক্ত ওয়ার্ড বা ফ্রেজের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে মডিফায়ার বলে। অর্থাৎ মডিফায়ারের কাজ কি বলতো, একটা সেন্টেন্সে কোনো ওয়ার্ড বা ফ্রেজের আগে বা পরে বসে সে সেন্টেন্সের বা সেখানে অতিরিক্ত তথ্য যোগ করে। মডিফায়ার সাধারণত নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে বিশেষিত করে। তাহলে মডিফায়ার কাকে বিশেষিত করে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, অর্থাৎ এই চারটার কোনো একটাকে মডিফায়ার বিশেষিত করে। মডিফায়ারের কাজই হচ্ছে একটা সেন্টেন্সে মডিফায়ার এসে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করবে। যে মডিফাই করে তাকেই হচ্ছে মডিফায়ার বলা হয়। তোমরা এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দেখো, হি ইজ আ ট্যালেন্টেড স্টুডেন্ট, সে একজন ট্যালেন্টেড স্টুডেন্ট। তো এখানে আমরা যদি ট্যালেন্টটা ধরে নিই যে ট্যালেন্টেড এখানে নাই, তাহলে তোমাদের সেন্টেন্স কি ক্লিয়ার হচ্ছে না? হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। সেন্টেন্সটা কিন্তু এখানে ফুল হচ্ছে আর কি। তো আমরা যদি এরকম শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, এখানে যদি আমরা এই ব্রিলিয়ান্ট শব্দটা না ইউজ করি তাহলে কি আমাদের এই সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে না? দেখো, শি ইজ আ গার্ল, সে একজন বালিকা, অর্থ কিন্তু আমাদের ঠিক মতো দিচ্ছে এবং একটা সেন্টেন্স হওয়ার জন্য যা যা লাগে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, তিনটাই আছে। সো আমাদের এই যে ব্রিলিয়ান্ট শব্দটা এসে এখানে যে নতুন তথ্য যোগ করলো, এই যে এখানে ট্যালেন্টেড শব্দটা এসে যে স্টুডেন্টটাকে আরো মডিফাই করলো, যার কারণে আমরা এই ট্যালেন্টটাকে কি বলতেছি? মডিফায়ার। অর্থাৎ মডিফায়ার নতুন তথ্য দেয়, এবং একটা সেন্টেন্সে মডিফায়ার থাকলেও সেন্টেন্সটা পরিপূর্ণ, না থাকলেও সেন্টেন্সটা পরিপূর্ণ। তবে সেন্টেন্সটাকে আরো বেশি বিশেষিত করার জন্য মডিফায়ারটা ইউজ হয়। 2 নম্বর এক্সাম্পল তোমরা দেখতে পাচ্ছ, দ্য বয় ওয়ারিং ব্লু শার্ট ইজ নন টু মি। এখানে যদি এই ওয়ারিং ব্লু শার্ট এটা যদি তোমরা না দাও, তোমরা জাস্ট ওয়ারিং ব্লু শার্ট ছাড়া পড়ো, দ্য বয় ইজ নন টু মি, বালকটি আমার জানা, তাহলে অর্থটা কি দিচ্ছে না? আমাদের অর্থ কিন্তু ঠিক দিচ্ছে এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাও কিন্তু ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বুঝি না যে মডিফায়ার আসলে বাক্য কি কাজ করে। মডিফায়ার হচ্ছে বাকি এক্সট্রা, এখানে মডিফায়ার ছাড়াও কিন্তু আমাদের বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়। তো মডিফায়ার যে কাজটা সেটা হচ্ছে আমাদের নাউনের আগে পরে বা ভার্বের আগে পরে, অ্যাডজেক্টিভের আগে পরে অথবা অ্যাডভার্বের আগে পরে বসে মডিফাই করে একটা সেন্টেন্সে। সো মডিফায়ার ছাড়াও কিন্তু সেন্টেন্স আমাদের পরিপূর্ণ হচ্ছে। এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি, যেমন দ্য বয় ইজ নোন টু মি, বালকটি আমার পরিচিত।
এখানে ওয়ারিং ব্লু শার্ট যখন দেওয়া হচ্ছে তখন বালকটি সম্পর্কে নতুন তথ্য দিচ্ছে। দা বয় ওয়ারিং ব্লু শার্ট মানে বালকটি যে ব্লু শার্ট পরে আছে সে আমার পরিচিত। তাহলে এই ওয়ারিং ব্লু শার্ট আমরা দিলেও বাক্যটা পরিপূর্ণ, না দিলেও পরিপূর্ণ। তবে মডিফাই করার জন্য যেহেতু ওয়ারিং ব্লু শার্ট আসছে সেই কারণে এই মডিফায়ার হিসাবে এই ওয়ারিং ব্লু শার্টকে আমরা নির্দেশিত করলাম। আশা করি এই মডিফায়ারটা কি তোমরা এটা বুঝে গেছো। এখন যেহেতু তোমরা এখানে দেখতে পেলা যে এখানে আমাদের ট্যালেন্টেড এটা নাউনের পূর্বে আসছে, স্টুডেন্ট শব্দটার পূর্বে আসছে। আবার এই যে এখানে বয় নাউনের পরে আসছে ব্লু শার্ট, মানে মডিফায়ার কখনো কখনো আগে বসে কখনো পরে বসে। সেই হিসেবে আমাদের মডিফায়ার হচ্ছে দুই প্রকার, প্রি মডিফায়ার আর হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মানে কি পূর্বে, আর পোস্ট মানে হচ্ছে পরে। অর্থাৎ বাক্যে যে আমরা বললাম যে কখনো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভের আগে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, ঠিক তেমনই নাউনের পরে বসেও নাউনকে মডিফাই করতে পারে বা ভার্বকে মডিফাই করতে পারে। যার কারণে মডিফায়ারকে আমরা প্রধানত দুই প্রকার হিসাবে ভাগ করে থাকি, এক হচ্ছে প্রি মডিফায়ার, দুই পোস্ট মডিফায়ার। এগুলো মডিফায়ার একবারে বেসিক, এগুলো তো তোমাদের পরীক্ষায় আসবে না। তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো হচ্ছে আমাদের রুলস থেকে। আমরা আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে যাব, তোমরা আমাদের সাথেই থাকো। দেখো আমাদের যেহেতু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার পড়লাম দুটা প্রকার, তো আমাদের জানতে হবে প্রি মডিফায়ারটা কি। সংজ্ঞাটা খেয়াল করো, যে ওয়ার্ড, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কে মডিফাই করে তার পূর্বে বসে। অর্থাৎ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে তার পূর্বে যে ওয়ার্ড বসে তাকে প্রি মডিফায়ার বলে। যেহেতু প্রি মানে পূর্বে, তাহলে অবশ্যই এটা পূর্বে বসবে। যেমন এক্সাম্পল দেখো তোমরা, হি বট আ নিউ কার ইয়েস্টারডে। এখানে সাবজেক্ট কই, এই যে সাবজেক্ট, বট মানে কি কিনেছিল, ভার্ব যেহেতু পাস্ট ফর্ম, আর নিউ কার ইয়েস্টারডে। এখানে দেখো এই যে নিউ শব্দটা আসছে, এই নিউ শব্দটা ছাড়াও তোমরা যদি এই বাক্যটা বলো তাহলে বাক্যটা কিন্তু পরিপূর্ণ হবে এবং স্ট্রাকচার অনুযায়ী এই বাক্যটা ঠিক আছে। তবে নিউ শব্দটা এসে এই কারটাকে মডিফাই করতেছে, কারটাকে বলতেছে কি কেমন কার, নতুন কার। যেহেতু কারটা একটা নাউন এবং নাউনকে মডিফাই করতেছে, যার কারণে এই নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আমরা কি বলবো, নিউটাকে মডিফাই হিসাবে ধরবো। তাহলে হি বট আর নিউ কার ইয়েস্টারডে, সে গতকাল একটা গাড়ি কিনেছিল, নতুন গাড়ি কিনেছিল। এখানে আমরা কি বুঝলাম, কারটা নাউন, কারকে মডিফাই করে কি আসছে, নিউ আসছে। যার কারণে যেহেতু আগে আসছে নাউনকে আগে এসে মডিফাই করতেছে, তাই এটা প্রি মডিফায়ার। 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, আই নিড আ স্কুল ব্যাগ ফর মাই ক্লাস। আমার একটা প্রয়োজন কি, স্কুল ব্যাগ প্রয়োজন, ফর মাই ক্লাস আমার ক্লাসের জন্য। এখানে দেখো স্কুল ব্যাগ, এই যে স্কুল শব্দটা আর ব্যাগ শব্দটা, এখানে যদি তুমি স্কুল শব্দটা না দাও তাহলে কি বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না, হচ্ছে। কিন্তু এই ব্যাগটাকে মডিফাই করার জন্য, এই ব্যাগটা কি নাউন, এই নাউনটাকে মডিফাই করার জন্য আমাদের স্কুল শব্দটা আসছে। তো যেহেতু নাউনকে মডিফাই করার জন্য কোনো একটা শব্দ আসছে এবং বাক্যের মধ্যে সেই শব্দটা ছাড়াও আমাদের বাক্য পরিপূর্ণ হচ্ছে, কিন্তু মডিফাই করার জন্য যেহেতু আসছে, যার কারণে স্কুলটাকে আমরা কি বলবো, মডিফায়ার বলবো। এবং এই মডিফায়ারটা কি, প্রি মডিফায়ার। যেহেতু নাউনের আগে বসে নাউনকে মডিফাই করছে, তাই এটা প্রি মডিফায়ার। আশা করি এটাও তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব পোস্ট মডিফায়ার কি। পোস্ট মডিফায়ার অর্থই আমাদেরকে বলে দিচ্ছে পোস্ট মডিফায়ার কি হতে পারে। যেহেতু প্রি মানে পূর্বে এবং পোস্ট মানে পরে, তাহলে পোস্ট মডিফায়ার মানে পরে যে ওয়ার্ড বা ওয়ার্ড ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা ভার্বের পরে এসে এগুলোকে মডিফাই করে, সেগুলো হচ্ছে পোস্ট মডিফায়ার। যেমন এক্সাম্পল তোমরা দেখো, দেখবা এখানে বাবর, ইম্পেরর অফ দিল্লি, দিল্লির শাসককে বাবর, ওয়াজ আ পিয়াস ম্যান, একজন কি ছিল, ধার্মিক ব্যক্তি ছিলেন। তো এখানে বাবর এবং এই মাঝখানে এটুকু মনে করো যে নাই, তাহলে বাবর ওয়াজ আ পিয়াস ম্যান, বাবর একজন কি ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন। তাহলে কি অর্থ আমাদের পরিপূর্ণ দিচ্ছে না, দিচ্ছে। কিন্তু এই যে বাবর নাউন সম্পর্কে যে নতুন করে একটা ফ্রেজ যুক্ত হয়েছে, এই ফ্রেজটা আমাদের নাউনকে মডিফাই করতেছে
এবং নাউনের পরে এসে মডিফাই করতেছে, যার কারণে এটাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। 2 নম্বর এক্সাম্পল দেখো, উই মেড দ্য রুম ডেকোরেটিভ, আমরা রুমটাকে কি করছি, সাজিয়েছি। এখানে দেখো রুমটা কি, নাউন। তো এখানে উই মেড দ্য রুম দিলেও কিন্তু আমাদের বাক্যটা হয়ে যেত। যেমন কেউ যদি বলে যে মেক দ্য বেড, বেডটা সাজাও, দ্যাটস মিন হচ্ছে বেড তৈরি করো না, বেডটা সাজাতে বলতেছে। ঠিক তেমনই উই মেড দ্য রুম, আমরা রুমটাকে সাজিয়েছি, এটা কিন্তু অর্থ আমাদের ঠিক মতো দিত। কিন্তু ডেকোরেটিভ বলে আমরা আরো সুন্দর করে মডিফাই করলাম। এই মডিফাই করলাম কোথায়, নাউনকে, এবং নাউনের পরে এসে, যেহেতু পরে এসে মডিফাই করছে, যার কারণে এটাকে আমরা কি বলবো, পোস্ট মডিফায়ার। সো প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার তোমরা ক্লিয়ার হলা। প্রি মডিফায়ার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এর পূর্বে আসে, আর পোস্ট মডিফায়ার হচ্ছে এগুলোর পরে আসে এবং পরে এসে এগুলোকে মডিফাই করে। দেখো এখন মডিফায়ার যে পরে আসে এবং আগে আসে, এগুলো তো তোমাদের পরীক্ষায় আসবে না। আসবে যেটা, সেটা হচ্ছে মডিফায়ার কখন কিভাবে ইউজ হবে সেটা তোমাদেরকে জানা দরকার। কারণ পরীক্ষায় থাকবে যে ইউজ এ মডিফায়ার অ্যাজ অ্যাডজেক্টিভ, তখন তোমাকে অ্যাডজেক্টিভের মতো করে একটা মডিফায়ার ইউজ করতে হবে। বা তোমার কখনো থাকতে পারে ইউজ এ মডিফায়ার অ্যাজ প্রিপোজিশন, ইউজ আ প্রিপোজিশন অ্যাজ মডিফায়ার, তখন তোমাকে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে যেটা মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে। তো আমরা সেটাই আমরা এখন পড়বো। দেখো এখানে মাত্র আমরা কয়েকটা রুলস নিছি, এই রুলস গুলো আমরা পড়বো, কারণ এইগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসে। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করছি, সেখান থেকে আমাদের অ্যানালাইসিস করার পর আমাদের মনে হয়েছে যে যেগুলো থেকে আসতেছে সেগুলোই আমরা তোমাদের জন্য এই কোর্সে সাজিয়েছি। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, অর্থাৎ কখন অ্যাডজেক্টিভটা মডিফায়ার হিসেবে ব্যবহার হয়। এই দেখো এখানে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, এক্ষেত্রে কি হয়, অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে প্রি মডিফায়ারের কাজ করে। যেহেতু নাউনের পূর্বে বসবে তাই তো প্রি মডিফায়ার হবে, এটা তো স্বাভাবিক। দেন এ ধরনের অ্যাডজেক্টিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে, অর্থাৎ এর নতুন একটা নাম কি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এমন থাকতে পারে যে ইউজ আ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অ্যাজ এ মডিফায়ার, তখন তোমাকে বুঝতে ভুল হতে পারে যে অ্যাট্রিবিউটিভ বলতে এখানে কি বুঝাইছে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানেও হচ্ছে জাস্ট অ্যাডজেক্টিভই। এক্সাম্পল খেয়াল করো, ইটস সাচ আ বিউটিফুল ডে, এটা কি একটা সুন্দর দিন। এখানে বিউটিফুলটা কি, অ্যাডজেক্টিভ। এই যে ডেটা নাউন, নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, এখানে বলবো হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ শব্দটা মডিফায়ার হিসাবে নাউনের পূর্বে বসছে, যার কারণে এটা প্রি মডিফায়ার, এবং এটা মডিফায়ার হিসাবে ইউজ হওয়ার কারণে অ্যাডজেক্টিভ অ্যাজ এ মডিফায়ার এটা আমরা বলবো। যেহেতু তোমাদের কোশ্চেনে থাকতে পারে এরকম যে ইউজ আ প্রি মডিফায়ার, ইউজ এ প্রি মডিফায়ার, প্রি অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। অর্থাৎ দেখো ইটস আ নাইস পেন, এটা একটা সুন্দর কলম। এখানে দেখো যদি তোমার থাকে যে ইউজ আ অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার, অর্থাৎ এই যে নাইস শব্দটা তোমাদের থাকবে না, এখানে থাকবে হচ্ছে একটা গ্যাপ। এই গ্যাপের এই পাশে তোমাদের থাকবে দুটো ব্র্যাকেট, ব্র্যাকেটের মাঝখানে লেখা থাকবে ইউজ আ অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। তো এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে। তাহলে অ্যাডজেক্টিভ আমরা কি নিয়ে আসতে পারি, নাইস নিয়ে আসতে পারি, বিউটিফুল নিয়ে আসতে পারি, আরো রেড কালার, রেড পেন বলতে পারি, মানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা নিয়ে আসতে পারি, এবং তখনই আমাদের এই সেন্টেন্সটা পরিপূর্ণ হবে এবং একটা মডিফায়ার আসার কারণে তাকে আমরা মডিফায়ার বলে সংজ্ঞায়িত করতে পারবো। অর্থাৎ তোমাদের যে গ্যাপ থাকবে গ্যাপটা তোমরা ফিল করতে পারবা। 2 নম্বর এক্সাম্পল দেখো, শি ইজ আ ট্যালেন্টেড ফটোগ্রাফার, সে একজন ট্যালেন্টেড ফটোগ্রাফার। তো এখানে দেখো শি ইজ আ ফটোগ্রাফার যদি দিতাম তাহলে আমরা আমাদের হয়ে যেত বাক্যটা, তারপর ট্যালেন্টেড নিয়ে আসলাম, কেননা ট্যালেন্টেড দিয়ে আমরা যে ফটোগ্রাফার আছে, যে নাউনটা আছে, এই নাউনটাকে আমরা কি করলাম, মডিফাই করলাম। অর্থাৎ নাউনটাকে মডিফাই করলাম কি হিসাবে, যেহেতু নাউনের আগে কোনো জিনিস যদি বসে, কোনো শব্দ যদি বসে, সেটা সাধারণত নাউনকে মডিফাই করে, এবং নাউনকে যারা মডিফাই করে তাদেরকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। তো যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এটাকে আমরা যেহেতু মডিফায়ার পড়তেছি, তাই আমাদের মডিফায়ার বলতে হবে, এবং সেই মডিফায়ারটা আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়েছে। সো আশা করি এটাও তোমরা ক্লিয়ার, কারণ এটা খুবই সহজ। তোমরা যারা পার্ট অফ স্পিচ পড়ছো অলরেডি সবাই পড়ার কথা, কারণ হচ্ছে পার্ট অফ স্পিচ আমাদের একটা বেসিক
একটা কনটেক্সট যেটা তোমাদের অনেক সবাইকেই পড়তে হয়, ক্লাস 6 7 ক্লাস 4 থেকে শুরু করে তোমরা এসএসসি পর্যন্ত সবাই পড়ছো, এবং ওটা ধরে নিয়েই আমি আমার ক্লাস নিচ্ছি এবং পার্ট অফ স্পিচে আলাদা আলোচনা করতেছি না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি তোমাদেরকে এখন যা দেখাচ্ছি এগুলো জাস্ট পরীক্ষায় তোমাদের এগুলোই আসবে, দ্যাটস ওয়াই আমি এখানে এক্সট্রা কিছু যুক্ত করতেছি না। 2 নাম্বার দেখো, নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে আমরা নাউনও বলতেছে। নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, নাউন অ্যাডজেক্টিভ মডিফায়ার হিসাবে কখন ব্যবহার হয় এইটা খেয়াল করো সংজ্ঞাটা। যখন দুটি নাউন পাশাপাশি বসে, অর্থাৎ যখন দুটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনকে মডিফাই করে। প্রথম যে নাউনটা সেই নাউনটা দ্বিতীয় নাউনকে মডিফাই করবে, অর্থাৎ প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এরকম নাউনকে নাউন অ্যাডজেক্টিভও বলা হয়। অর্থাৎ যখন দুটো নাউন পাশাপাশি থাকবে তখন প্রথম নাউনটিকে অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে তাকে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলবো। যেমন এক্সাম্পলে দেখো, শি ব্রোক আ টি কাপ বাই মিস্টেক, সে একটা টি কাপ ভেঙে ফেলেছে ভুলবশত। বাই মিস্টেক মানে কি? ভুলবশত। সো তোমরা দেখতে পাচ্ছ শি ব্রোক আ টি কাপ, এই যে কাপ এটা কি নাউন না? এই যে টি এটাও কি নাউন না? তো দুটা নাউন পরপর বসছে, এবং আমরা কি দেখলাম, দুটা নাউন যদি পরপর বসে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের যে পূর্বের নাউন সেই নাউনটাকে আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে আমরা নাউন অ্যাডজেক্টিভ বলে সংজ্ঞায়িত করব। তাহলে যদি তোমাদের পরীক্ষায় থাকে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, তখন কি করবা, তখন ঠিকই এমন একটা নাউন নিয়ে আসবা যে নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। 2 নম্বর এক্সাম্পলটা দেখো, উই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার ইয়েস্টারডে, আমরা গিয়েছিলাম কোথায়? বুক ফেয়ার, বই মেলায়, ইয়েস্টারডে গতকাল। তো এখানে দেখো বুক আর ফেয়ার, বুক ফেয়ার মানে কি? বই মেলা। তো ফেয়ার কি নাউন না? নাউন। বুকটাও নাউন। তো দুটা নাউন আমাদের পরপর বসছে, এবং যখন দুটা নাউন পরপর বসে সে তখন আমাদের প্রথম যে নাউনটা হয় সেই নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে আমরা তাকে অ্যাডজেক্টিভ বলে সংজ্ঞায়িত করি। তাহলে আমাদের এই প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ বলে আমরা সংজ্ঞায়িত করব। যখন পরীক্ষায় তোমার এরকম থাকবে যে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, তখন তোমাদের নাউনের আগেও নাউন নিয়ে আসতে হতে পারে। এরকম আরো অনেক শব্দ আছে যেগুলোতে পরপর দুটা নাউন আছে। সুতরাং তোমরা খেয়াল রাখবা যে যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন কিন্তু নাউনকেই নিয়ে আসতে হবে, আর যখন শুধু অ্যাডজেক্টিভ বলবে তখন তো অ্যাডজেক্টিভ ইউজ করলেই হবে। আর যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে তখন খেয়াল রাখতে হবে যে আমাকে এমন কোনো নাউন নিয়ে আসতে হবে যেটা নাউন হিসাবে আমাদেরকে মডিফাই করতে পারে একটা নাউনকে। ঠিক আছে, আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখন আমরা দেখব কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দুটো অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাজ মডিফায়ার হিসাবে ব্যবহার হবে। যেমন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলতে দুই বা ততোধিক অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি করা বোঝায়। এক্সাম্পল, আওয়ার লিডার ইজ এ হার্ড ওয়ার্কিং ম্যান, আমাদের লিডার কি একজন হার্ড ওয়ার্কিং ম্যান, মানে অনেক পরিশ্রম করেন আমাদের লিডার। তো একজন লিডারটার যে গুণ সেটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, দুটা শব্দ দিয়ে বোঝাচ্ছে। হার্ডটাও তোমার অ্যাডজেক্টিভ এবং ওয়ার্কিংটাও অ্যাডজেক্টিভ, আর ম্যানটা কি নাউন। সো আমাদের দুটা অ্যাডজেক্টিভ বসছে এবং নাউনের পূর্বে বসছে, নাউনকে মডিফাই করতেছে। যখন এরকম ভাবে দুটা অ্যাডজেক্টিভ হবে তখন আমাদের কি হবে, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হবে। যখন তোমাকে বলবে যে একটা ইউজ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, তখন তোমাকে দুটো অ্যাডজেক্টিভ সম্পর্কিত এরকম কোনো বাক্য নিয়ে আসতে হবে, শব্দ নিয়ে আসতে হবে, ফ্রেজ নিয়ে আসতে হবে। দেখো 2 নাম্বারটা, দ্য ফেয়ার অ্যাট্রাক্টেড, ফেয়ার মানে কি মেলা, অ্যাট্রাক্টেড আর রেকর্ড ব্রেকিং 10,678 ভিজিটর্স, মানে হচ্ছে এখানে এতগুলো ভিজিটরকে কি করছে, অ্যাট্রাক্ট করছে, মানে ওদের সবাইকে আকর্ষিত করছে। তো এতজন ভিজিটরকে যে আকর্ষিত করছে, এখানে শব্দটা কি দিচ্ছে, রেকর্ড ব্রেকিং, মানে এরকম আগে হয়নি, নতুন করে। তবে এখানে রেকর্ড শব্দটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। ব্রেকিং শব্দটাও অ্যাডজেক্টিভ, এবং ভিজিটর কি নাউন। সো আমাদের দুটো অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে। এটা কোশ্চেন যেমন থাকতে পারে, সেটা হচ্ছে তোমার ধরো এই যে রেকর্ড ব্রেকিং বা এই যে হার্ড ওয়ার্কিং, এই শব্দগুলো থাকবে না, না থেকে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এরকম ভাবে ধরো বলবে যে ইউজ আ কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, অর্থাৎ একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ব্যবহার করো মডিফায়ার হিসাবে যেটা ব্যবহার হয়েছে। যেমন এই যে এইগুলো মডিফায়ার হিসাবে ব্যবহার হয়েছে। তুমি দেখো হার্ড ওয়ার্কিং ম্যান নাউনকে মডিফাই করছে, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার নাউনকে মডিফাই করছে, এটাও কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আবার নাউনকে মডিফাই করছে, যার কারণে এগুলোকে আমরা মডিফায়ার বলতেছি। ঠিক আছে,
আশা করি এটাও তোমরা ক্লিয়ার। কম্পাউন্ড অ্যাডজেক্টিভ থেকেও তোমাদের কোশ্চেন আসে, তোমরা এটা তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে পারো নিজেরা, যাতে করে তোমাদের একটা ধারণা আসে যে কেমন কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে। আমরা যেহেতু অ্যানালাইসিস করছি সেই অনুপাতেই আমরা তোমাদের জন্য আমাদের কোর্স সাজিয়েছি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের একটা কোর্সেই তোমাদের একটা টপিক পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ক্লিয়ার হবে বলতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়া তো হিউজ টাইম লাগবে। আমরা তোমাদেরকে শুধু সেগুলোই পড়াচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় বেশি আসে, এবং তোমরা এটা অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা। তারপর দেখো আমরা বললাম কম্পাউন্ড অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার, এখন হচ্ছে অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। কখন অ্যাডভার্ব বসে মডিফায়ার হিসাবে? যখন কোনো অড, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা পুরো বাক্যকে বর্ণনা কোয়ালিফাই করে, তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার। অর্থাৎ পুরো বাক্যকে অ্যাডভার্ব আমাদেরকে মডিফাই করতে পারে, এটা মনে রাখবা। এক্সাম্পল, রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। রিড মানে কি? পড়ো। দ্য ফলোইং প্যাসেজ মানে নিচের যে প্যাসেজটা সেটা কি কেয়ারফুলি পড়তে বলছে। কেয়ারফুলি শব্দটা কি? এই দেখো পড়া, রিড, কেয়ারফুল শব্দটা কাকে মডিফাই করতেছে? রিডটাকে না। কেমন ভাবে পড়ো? কেয়ারফুলি পড়ো। আচ্ছা, অ্যাডভার্ব বের করার নিয়ম কি তোমরা জানো? অ্যাডভার্ব বের করতে হয় কি করে বলো তো? ভার্বকে প্রশ্ন করতে হয়। কিভাবে প্রশ্ন করতে হয়? কখন, কোথায়, কিভাবে। কাকে প্রশ্ন করতে হয় বললাম? ভার্বকে প্রশ্ন করতে হয়। আচ্ছা, কখন ইংরেজি কি? হোয়েন। কোথায়? হোয়ার। কিভাবে? হাউ। এই তিনটা মনে রাখবা। এই তিনটা দিয়ে তুমি যদি ভার্বকে প্রশ্ন করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাডভার্বটা খুঁজে পাবা। রিডটা এখানে ভার্ব, তাহলে ভার্বটাকে তুমি প্রশ্ন করো। কখন পড়ে? এটা কি এখানে আছে? নেই। কোথায় পড়ে? এখানে আছে? নেই। কিভাবে পড়ে? কেয়ারফুলি পড়ে, যত্ন সহকারে। এটা আছে না অ্যান্সার? অ্যান্সার পেয়ে গেছো, তার মানে এটা অ্যাডভার্ব। সো আশা করি এটা তোমাদের ক্লিয়ার, কারণ ভার্বটাকে প্রশ্ন করলে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে। দেন 2 নাম্বার এক্সাম্পলটা দেখো, উই ফাইনালি ডিসাইডেড। আমরা অবশেষে সিদ্ধান্ত নিয়েছি টু স্টে হোয়ার উই ওয়ার, সেখানে থাকার যেখানে আমরা ছিলাম। এখানে যদি তোমরা দেখো ফাইনালি শব্দটাকে, ডিসাইডেড শব্দটা কি? এখানে ভার্ব। ডিসাইডেড পাস্ট ফর্ম এখানে ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্ব টু। তা এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি উই ফাইনালি ডিসাইডেড, তো ডিসাইডেড যেহেতু ভার্ব, ভার্বটাকে তোমরা প্রশ্ন করো কখন, কোথায়, কিভাবে। কখন সিদ্ধান্ত নিয়েছি? আছে এখানে অ্যান্সার? নেই। কোথায় সিদ্ধান্ত নিয়েছি? নেই। কিভাবে সিদ্ধান্ত নিয়েছি? ফাইনালি, অবশেষে। অর্থাৎ এই যে এই শব্দটা কিন্তু ভার্বটাকে মডিফাই করতেছে। ফাইনালি ভার্বটাকে মডিফাই করার কারণে এটা কিন্তু অ্যাডভার্ব। তাহলে আমাদের ক্লিয়ার হলো হচ্ছে ভার্বকে যখন মডিফাই করা হবে, অর্থাৎ তোমাদের অ্যাডভার্ব হচ্ছে তাকেই বলে। অ্যাডভার্ব খুঁজে বের করার ক্ষেত্রে তোমরা জানবা যে একটা বাক্যে যখন ভার্ব থাকবে, বাক্য ছাড়া একটা ভার্ব ছাড়া তো কখনো কোনো বাক্য হয় না। অর্থাৎ ভার্বকে বলা হয় আমাদের কি? বাক্যে প্রাণ। যদি কখনো কোথাও ভার্ব থাকে এবং সেই ভার্বকে যদি তোমরা এই যে কখন, কোথায়, কিভাবে, অর্থাৎ হোয়েন, হোয়ার, হাউ, এই তিনটা দিয়ে যদি কোশ্চেন করো, তাহলে অ্যান্সার যেটা পাবা সেটাই আমাদের অ্যাডভার্ব। এবং যখন তোমাকে বলবে ইউজ আ অ্যাডভার্ব অ্যাজ মডিফায়ার, তখন তোমরা অ্যাডভার্ব বের করার ক্ষেত্রে ভাববা যে এখানে কখন, কোথায়, কিভাবে প্রশ্ন করব। যেহেতু এখানে গ্যাপ থাকবে সেহেতু তোমাকেই কল্পনা করে নিতে হবে তুমি কোন অ্যান্সারটা, মানে বাক্যটা সাজানোর জন্য কোনটা নিবা। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে হোয়েন, হোয়ার, হাউ, এখানে যখন হোয়ার ডে কোশ্চেন করা হবে, হোয়েন ডে কোশ্চেন করা হবে, তখন কি হবে? টাইম। যখন হোয়ার ডে কোশ্চেন হবে তখন হবে প্লেস। আর যখন হাউ ডে কোশ্চেন করা হবে তখন কি হবে? ম্যানার। অর্থাৎ আমরা জানি যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, এটা কিন্তু খুবই সহজ। অ্যাডভার্ব অফ টাইম কখন হবে? যখন বলবে হোয়েন, কখন, একটা নির্দিষ্ট টাইম বোঝাবে। অ্যাডভার্ব অফ প্লেস কখন হবে? যখন বোঝাবে কোথায়, কোন একটা প্লেসের কথা বলবে। আবার কিভাবে, অর্থাৎ হাউ কি হবে? যখন কোনো ভার্বকে প্রশ্ন করবে হাউ দিয়ে, তখন তোমরা পাবা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখন দেখো অ্যাডভার্বিয়াল অ্যাজ মডিফায়ার। আচ্ছা, অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল এর মধ্যে পার্থক্য কি বলতো? তোমরা যারা জানো না তারা জেনে নাও যে অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল এর মধ্যে পার্থক্য তেমন কোনো পার্থক্য নেই, দুটোই একই। তবে অ্যাডভার্বে অ্যাডভার্বে একটা শব্দ থাকে এবং অ্যাডভার্বিয়ালে অ্যাডভার্বিয়ালে সরি অ্যাডভার্বিয়ালে
তোমার একের বেশি থাকে। অর্থাৎ তোমাদের অ্যাডভার্ব খুঁজতে হলে একটা শব্দ পাবা, এবং অ্যাডভার্বিয়াল হলে দুটা শব্দ পাবা বা তারও বেশি পাইতে পারো। এবং অ্যাডভার্বিয়াল এবং অ্যাডভার্ব প্রায় একই কাজ করে, দুটাই একই। সংজ্ঞা বললে তোমরা আরো একটু ক্লিয়ার হবে। দেখো, অ্যাডভার্বিয়াল মানে হলো কোনো শব্দ, ফ্রেজ বা ক্লজ বা অ্যাডভার্ব এর মতো কাজ করে, অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এটাও অ্যাডভার্বের মতো, অ্যাডভার্ব যেমন ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, আবার পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে। ঠিক তেমনি অ্যাডভার্বিয়ালও আমাদের পুরো সেন্টেন্সটাকে মডিফাই করতে পারে, কখনো ভার্বকে মডিফাই করে। তো আমরা এক্সাম্পল দেখি। আই অ্যাম গোয়িং টু দ্য টাউন নেক্সট ফ্রাইডে। আমি গ্রামে যাচ্ছি, টাউনে যাচ্ছি কখন? নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার। তো এখানে দেখো, আমাদের যদি ভার্ব কোনটা সেটাকে বের করবো। মেইন ভার্ব কি? গোয়িং। তাহলে গোয়িংটাকে তোমরা প্রশ্ন করো। আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল বের করার ক্ষেত্রে প্রশ্ন করতে হবে কাকে? ভার্বকে। তো ভার্বটাকে প্রশ্ন করো যে কখন, কোথায়, কিভাবে। আচ্ছা, এখানে আবার লিখে দিচ্ছি, কখন, কোথায়, কিভাবে। কখন, কোথায়, কিভাবে। তাহলে দেখো, যাচ্ছি, কখন যাচ্ছি, এখানে কি আছে? অ্যান্সার নেই। কোথায় যাচ্ছি? টাউন আছে। কিভাবে যাচ্ছি? আচ্ছা, কখন যাচ্ছি সেটাও কিন্তু আছে, এই যে নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার। তো কোথায় যাচ্ছি? টাউন। কিভাবে যাচ্ছি সেটা নাই। অর্থাৎ এখানে আমাদের প্রশ্ন করলে, কখন এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে দুটো অ্যান্সার আসতেছে, নেক্সট ফ্রাইডে এবং টাউন। অর্থাৎ অ্যাডভার্ব চলে আসতেছে আমাদের। এবং অ্যাডভার্ব আসতেছে, তো আমাদের আরেকটা জিনিস কি বললাম আমি, অ্যাডভার্ব একটা মাত্র ওয়ার্ড হয়, অ্যাডভার্বিয়ালে একের বেশি ওয়ার্ড থাকে। তাহলে এখানে দেখো, নেক্সট ফ্রাইডে, কোথায়? টাউনে যাচ্ছে, আবার কোথায়, কখন যাচ্ছি? নেক্সট ফ্রাইডে, আগামী শুক্রবার। এখানে দুটা ওয়ার্ড আছে। দুটো ওয়ার্ড যখন থাকবে তখন আমরা অ্যাডভার্ব না বলে অ্যাডভার্বিয়াল বলবো। যখন তোমার প্রশ্ন থাকবে যে ইউজ আ অ্যাডভার্বিয়াল অ্যাজ মডিফায়ার, তখন ইউজ করবা দুটা ওয়ার্ড বা তারও বেশি ওয়ার্ড ইউজ করতে পারো, কিন্তু তখন কিন্তু অ্যাডভার্ব জাস্ট অ্যাডভার্বের মতো একটা ওয়ার্ড ইউজ করলে হবে না। 2 নম্বরটা দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ ভেরি কেয়ারফুলি। আমরা অ্যাডভার্বের সময় কি দেখলাম? রিড দ্য প্যাসেজ, ফলোইং প্যাসেজ কেয়ারফুলি। এই যে ভেরি শব্দটা ছিল না, আমরা ভেরি শব্দটা নিয়ে আসলাম, নিয়ে এটাকে অ্যাডভার্বিয়াল করলাম। এই অ্যাডভার্বিয়াল করার ক্ষেত্রে তাহলে তোমরা বুঝে গেলে যে ভেরিও কিন্তু আমাদের অ্যাডভার্ব, এবং কেয়ারফুলি শব্দটাও আমাদের অ্যাডভার্ব। যেহেতু এখানে দুইটা অ্যাডভার্ব আসছে, যার কারণে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলবো। যখন কোনো কিছুকে বলা হবে যে ইউজ আ অ্যাডভার্বিয়াল, তখন সেক্ষেত্রে তোমাকে দুটো অ্যাডভার্ব ইউজ করতে হবে, অথবা দুটার বেশিও হতে পারে। কিন্তু যখন জাস্ট অ্যাডভার্ব বলবে যে ইউজ আ অ্যাডভার্ব, তখন তোমরা কি করবা? একটা মাত্র শব্দ ইউজ করলেই হবে। এবং অ্যাডভার্ব ইউজ করার ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে অ্যাডভার্ব কি কি দিয়ে ভার্বকে প্রশ্ন করলে আসে? কখন, কোথায়, কিভাবে। ঠিক আছে, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যান্সার চলে আসবে, অ্যাডভার্ব চলে আসবে। কখন, হোয়েন, কোথায়, হোয়ার, কিভাবে, হাউ। আশা করি এটা তোমাদের ক্লিয়ার। এখন দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। এটা থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসেই, এবং দেখবা তোমরা এটা থেকে অবশ্যই কোশ্চেন আসছে। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখানে সংজ্ঞা দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ পোস্ট মডিফায়ারের কাজ করে। অর্থাৎ এই যে প্রিপোজিশনাল যে ফ্রেজ, এটা পোস্ট মডিফায়ারের কাজ করে। পোস্ট মডিফায়ার মানে হচ্ছে পরে আসে, যে কোনো বাক্যের যদি নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এসে মডিফায়ারের মতো কাজ করে প্রিপোজিশন, তাহলে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ঠিক আছে, দেখো এক্সাম্পল, দ্য গার্ল ইন শাড়ি ইজ নোন টু মি। দ্য গার্ল ইজ নোন টু মি, আমাদের অতটা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ইন শাড়িটা আসছে, তাহলে এটা আমাদের মডিফায়ার। এখন এটা কি মডিফায়ার সেটা কি করে বুঝবা? তোমাদের তো পরীক্ষায় এই মডিফায়ারটা দিয়ে বলা হবে না যে এটা কি মডিফায়ার। তোমাদের এই যে ইন শাড়ি, যে এই ইন শাড়ি, এখানে তোমাদের থাকবে হচ্ছে গ্যাপ। এখানে যে গ্যাপ থাকবে, সেই গ্যাপে তোমাকে ইন শাড়িটা লিখতে হবে। অর্থাৎ নীল শাড়ি মেয়েটি আমার পরিচিত, এখানে তোমাদের যে গ্যাপ থাকবে, গ্যাপে ইন শাড়িটা লিখতে হবে। এখানে কেন ইন শাড়িটা হলো বলতো? এই দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে না, ইন। তোমরা আশা করি জানো যে প্রিপোজিশন কি কি, না জানলে জেনে নিবা। পার্ট অফ স্পিচের সব থেকে সহজ প্রকারের মধ্যে প্রিপোজিশন একটা। তো প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এটা দুইটা বা তিনটা বা চারটা এমন হইতে পারে। প্রিপোজিশন কেবল একটা ওয়ার্ডেই প্রিপোজিশন সেটা না, প্রিপোজিশনাল ফ্রেজ বলছে তোমাকে। এখানে দেখো, প্রিপোজিশনাল ফ্রেজ, ফ্রেজ যখন হবে তখন সেটা একাধিক ওয়ার্ড হবে। ঠিক আছে, তো দ্য গার্ল ইন শাড়ি, তো এই যে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ।
ঠিক আছে, পিপি লিখে দিলাম, ইজ নোন টু মি। 2 নম্বর দেখো, দ্য বয় ইন টর্ন ক্লোথ, এখানে দেখো 3টা, এখানে 2টা ছিল না, এখানে 3টা, অর্থাৎ এই যে দ্য বয় ইন টর্ন ক্লোথ কি, ইজ ভেরি পোর, মানে খুবই গরিব। এই যে এই বয় ইজ ভেরি পোর, এটাও কিন্তু একটা ওয়ার্ড হয়ে যেত, সেন্টেন্স হয়ে যেত, কিন্তু সেন্টেন্সটা আমরা কি করলাম, এই যে ইন টর্ন ক্লোথ একটা নতুন করে শব্দ যোগ করে সেটা আমরা কি মডিফাই হিসাবে নিয়ে আসলাম, এবং এই মডিফায়ারটা কিভাবে কাজ করছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হিসাবে এখানে কাজ করছে। 3 নম্বর এক্সাম্পল দেখো, দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা খেলতেছে কোথায়, মাঠে। তো কারা, এখানে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, ইন দ্য ফিল্ড। প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশন দিয়ে শুরু হবে, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এখানে ভার্বটা কোনটা, প্লেইং। প্লেইং মানে কি, খেলাধুলা করা। তাহলে ভার্বটাকে আমরা অ্যাডভার্ব করার বের করার ক্ষেত্রে আমরা কি কি দিয়ে প্রশ্ন করতে পারি বলো তো? ভার্বটাকে তোমরা যখন অ্যাডভার্ব বের করবা তখন কি কি প্রশ্ন করতে পারো, কখন, কোথায়, কিভাবে। কি কি বলছিলাম, হোয়েন, হোয়ার, হাউ। তো এখানে প্রশ্ন করো, কোথায় খেলছিলাম, কখন খেলছিলাম, আছে এখানে নাই। কোথায় খেলছিলাম, মাঠে, অ্যান্সার আছে না। আবার হাউ, কিভাবে খেলছিলাম, সেটা নাই। তো হোয়ারের যে তোমার অ্যান্সার এখানে আছে, তাহলে এটাকে আমরা তো অ্যাডভার্ব বলতে পারতাম। অ্যাডভার্ব না বলে এটাকে আমরা কি বললাম, প্রিপোজিশনাল ফ্রেজ। তো মনে রাখবা, প্রিপোজিশনাল ফ্রেজ যখন অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটাকে অ্যাডভার্ব বলতে হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়াল বলতে হবে, কেননা এখানে আমাদের 3টা ওয়ার্ড আসছে, সেক্ষেত্রে আমাদের এটা অ্যাডভার্বিয়াল বলতে হবে। অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডভার্বিয়াল হতে পারে, এটা মনে রাখবা, তাহলেই হবে। আমাদের এই রুলটাও ক্লিয়ার। এটাও কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট একটা রুল। দেখো এখানে অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার, যখন দুটি নাউন পাশাপাশি বসে, কি বসে, নাউন পাশাপাশি বসে, বসে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন বলা হয়। এক্ষেত্রে দ্বিতীয় নাউনটি প্রথম নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ যখন দুইটা নাউন পাশাপাশি বসে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, তখন দ্বিতীয় নাউনটিকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তোমাদের সংজ্ঞা অনেক কঠিন মনে হতে পারে, তোমরা জাস্ট এক্সাম্পল দেখো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মিস্টার আহমেদ একজনের নাম, আ গ্রেট ফিজিশিয়ান ডাইড লাস্ট নাইট। কি করছে, ফিজিশিয়ান, এই যে মিস্টার আহমেদ আ গ্রেট ফিজিশিয়ান ডাইড লাস্ট নাইট, মানে মারা গেছে কালকে, গত রাতে আর কি, তার মানে গত দিন রাতে মারা গেছে। মিস্টার আহমেদ আ গ্রেট ফিজিশিয়ান ডাইড লাস্ট নাইট, এই যে আ গ্রেট ফিজিশিয়ান, এটা তোমরা যদি না ইউজ করো তাহলে কি তোমাদের এই বাক্যটা হচ্ছে না, হয়ে যাচ্ছে। কিন্তু এই মিস্টার আহমেদ যে নাউনটা আছে, এই নাউন সম্পর্কে আর একটা তথ্য দিচ্ছে, মানে উনি যে গ্রেট ফিজিশিয়ান ছিলেন সেটা কি আর একটা তথ্য দিচ্ছে, এবং এটা ওই নাউন সম্পর্কে তথ্য দেওয়ার কারণে দেখো একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটির অ্যাপোজিটিভ বলা হয়। এই যে দ্বিতীয় নাউনটা হলো, এটাকে প্রথম যে নাউনটা আছে এটার কি বলা হয়, অ্যাপোজিটিভ বলা হয়। ঠিক আছে, তাহলে অ্যাপোজিটিভ কাকে বলে আমরা বুঝলাম, যখন দুটো নাউন পাশাপাশি থাকবে এবং দ্বিতীয় নাউনটি প্রথম নাউনটি সম্পর্কে আমাদের তথ্য দিবে, তখন আমরা সেটাকে অ্যাপোজিশন বলতে পারি আর কি, অ্যাপোজিটিভ বলতে পারি বা কেস ইন অ্যাপোজিশন বলতে পারি। 2 নম্বরটা দেখো, মিস্টার রবিন দ্য জেনারেল ম্যানেজার ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে। এখানে দেখো দ্য জেনারেল ম্যানেজার, এটা কি অতিরিক্ত তথ্য না? কার সম্পর্কে অতিরিক্ত তথ্য? মিস্টার রবিন সম্পর্কে। এই যে মিস্টার রবিন, উনি যে জেনারেল ম্যানেজার ছিল, তিনি কি করছে, ইজ অ্যাটেন্ডিং দ্য পার্টি টুডে, আজকের পার্টিতে অ্যাটেন্ড করতেছে। এখানে যে জেনারেল ম্যানেজার, এটা যদি তোমরা না লেখো তবুও কি আমাদের অ্যান্সার হচ্ছে না, মানে বাক্যটা হচ্ছে না, হচ্ছে। এই যে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এই জেনারেল ম্যানেজারকে আমরা কি বলবো, অ্যাপোজিটিভ বলবো। সুতরাং অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন আমরা যেটাই বলি না কেন, আমাদের দ্বিতীয় নাউনটি আসে কি জন্য, প্রথম নাউনটাকে মডিফাই করার জন্য। এবং সেটা যখন মডিফাই করে, বা তোমাদের পরীক্ষায় যে কেমন থাকবে জানো, পরীক্ষায় থাকবে হচ্ছে এই যে গ্রেট অ্যাপোজিশন, আ গ্রেট ফিজিশিয়ান বা দ্য জেনারেল ম্যানেজার, এই যে এইগুলো তোমাদের থাকবে না, এখানে তোমাদের গ্যাপ থাকবে, এখানে এরকম গ্যাপ থাকবে। তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে কি, ইউজ আ অ্যাপোজিটিভ অ্যাজ মডিফায়ার, একটা অ্যাপোজিটিভ ইউজ করো মডিফায়ার যেটা হিসাবে, মডিফায়ার হিসাবে যেটা কাজ করছে। তো এখানে আ গ্রেট ফিজিশিয়ান
মডিফায়ার হিসেবে কাজ করছে, দ্য জেনারেল ম্যানেজার মডিফায়ার হিসেবে কাজ করছে। আশা করি এটা তোমরা ক্লিয়ার। তারপর দেখো রিলেটিভ ক্লজ অ্যাজ মডিফায়ার। রিলেটিভ ক্লজ অ্যাজ মডিফায়ার, দেখো রিলেটিভ ক্লজও কিন্তু অনেক সহজ একটা বিষয়, কারণ এর আগে যেগুলো পড়েছি সেগুলোর সাথে এটা সম্পৃক্ত আছে। দেখো রিলেটিভ ক্লজ নাউনের পরে বসে নাউনটিকে মডিফাই করে, তাহলে রিলেটিভ ক্লজ কখন বসে? নাউনের পরে বসে এবং নাউনকে মডিফাই করে। দেখো এক্সাম্পল, দ্য গার্ল হু ইজ ওয়ারিং ব্লু শাড়ি ইজ নোন টু মি। বালিকা যে কি ওয়ারিং ব্লু শাড়ি, একটা মেয়ে যে ব্লু শাড়ি পরে আছে, নীল শাড়ি পরে আছে, সে আমার পরিচিত। এখানে দেখো হু ইজ ওয়ারিং ব্লু শাড়ি। তোমরা আবার বলতে পারো যে এটা কেন অ্যাপোজিটিভ হলো না, বা কেস ইন অ্যাপোজিশন কেন এটাকে বললাম না আমরা? সেটা কারণটা হচ্ছে দেখো কি দিয়ে শুরু হয়েছে, হুটা কি রিলেটিভ প্রোনাউন। তোমরা যারা প্রোনাউন পড়ছো, প্রোনাউনের প্রকারের মধ্যে দেখবা একটা রিলেটিভ প্রোনাউন আছে। তো রিলেটিভ প্রোনাউন দিয়ে যখন কোনো ফ্রেজ শুরু হবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে রিলেটিভ ক্লোজ। যেহেতু আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে তাই আমরা কি বলবো? রিলেটিভ ক্লোজ। 2 নম্বর দেখো, দ্য বয় হু লস্ট হিজ বুকস। দ্য বয় হু লস্ট হিজ বুকস, এই যে হু শব্দটা কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে বলে এটাকে আমরা কি বলবো? রিলেটিভ ক্লোজ। ঠিক আছে, তো রিলেটিভ ক্লোজ আর তোমার কেস ইন অ্যাপোজিশন এটার মধ্যে পার্থক্য কি আমরা জানি? পার্থক্য হচ্ছে দেখো তোমরা এখানে দেখো, পার্থক্য ছিল কি মিস্টার আহমেদ আ গ্রেট ফিজিশিয়ান, এখানে কি কমা ছিল না, কমা দিয়ে আলাদা করে এখানে আ গ্রেট ফিজিশিয়ান যুক্ত করা হয়েছে। এখানে যদি এমন থাকতো যে, এখানে যদি এমন থাকতো মিস্টার আহমেদ হু ওয়াজ আ গ্রেট ফিজিশিয়ান, অর্থাৎ মিস্টার আহমেদ হু ওয়াজ আ গ্রেট ফিজিশিয়ান ডাইড লাস্ট নাইট। এই যে এখানে জাস্ট গ্রেট ফিজিশিয়ানের বদলে যদি এগুলো এটা থাকতো তাহলে এটাকে আমরা রিলেটিভ ক্লোজ বলতাম। যেহেতু আমাদের এখানে গ্রেট ফিজিশিয়ান, এই যে হু ওয়াজ এই যে মেইন ভার্বটা নাই, এই ভার্বটা না থাকার কারণে জাস্ট গ্রেট ফিজিশিয়ান থাকার কারণে এটাকে আমরা কমার মধ্যে আবদ্ধ করছি, এবং কমার মধ্যে যেটা আবদ্ধ হয়েছে সেটা নাউন হিসাবে কাজ করছে, এবং নাউন হিসাবে কাজ করার জন্য এটাকে আমরা কেস ইন অ্যাপোজিশন বলতেছি। আশা করি এটা তোমরা ক্লিয়ার। এখানে দেখো তোমরা পরেরটাই, যে এখানে কিন্তু দ্য গার্ল হু ইজ ওয়ারিং আ ব্লু শাড়ি, এখানে কিন্তু এই হু ইজ ওয়ারিং, আচ্ছা ওয়ারিং হু ইজ এইটুকু কেটে দাও, দ্য গার্ল এখানে একটা কমা দিবা, তারপর ওয়ারিং আ ব্লু শাড়ি এখানে একটা কমা, ইজ নোন টু মি আমার জানা, তাহলে এটা কি হবে? এটা কেস ইন অ্যাপোজিশন হয়ে যাবে। এই যে ভার্বটাকে তোমরা যে উঠাই দিচ্ছ এবং রিলেটিভ ক্লোজটাকে যে উঠাই দিচ্ছ, যার কারণে এটা তোমার তখন কেস ইন অ্যাপোজিশন হয়ে যাবে। অর্থাৎ অ্যাপোজিটিভ আর হচ্ছে তোমার রিলেটিভ ক্লোজ অনেকটা সেম, শুধু তোমাদেরকে ভার্বটা ইউজ করা যাবে না। 2 নম্বর দেখো, দ্য বয় হু লস্ট হিজ বুকস, এখানে যদি তোমরা হু না দাও তাহলে কি হবে? হু লস্ট কি হবে তাহলে? তাহলে তোমার এটা যখন ভার্বটা ইউজ হবে না তখন সেটা রিলেটিভ ক্লোজ হয়ে যাবে, সরি তখন সেটা অ্যাপোজিশন হয়ে যাবে। মানে ভার্ব ইউজ হলে তোমাদের রিলেটিভ ক্লোজ হলে সেখানে কোনো ভার্ব হবে, এবং অ্যাপোজিশন হলে সেখানে কোনো ভার্ব হবে না। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। তো পার্টিসিপল এটাও তোমাদের অনেক ইম্পর্টেন্ট। পার্টিসিপল বাক্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। পার্টিসিপল যখন নাউনে পূর্বে বসে তখন তা প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, এবং যখন নাউনে পরে বসে তখন সেটা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। পার্টিসিপল কয় প্রকার? দেখো, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, 3 টাইপস: প্রেজেন্ট, পাস্ট, পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব অনের সাথে কি হয়? আইএনজি বসে। ভার্ব অন বলতে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, বা আমরা কি বলি? ভার্ব টু বলি। তারপর পারফেক্ট পার্টিসিপল কি? হ্যাভিং প্লাস ভার্ব 3। তাহলে আমাদের পার্টিসিপল যেটা, সেটা আমরা ক্লিয়ার হলাম যে পার্টিসিপল যে 3 প্রকার, সেই 3 প্রকার কি? প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। তো প্রেজেন্ট আমাদের কি? ভার্ব অনের সাথে আইএনজি। পাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে তোমার,
যেমন ধরো এই যে নো, এই যে একটা শব্দ, এটা কি ভার্ব অনে আছে, ভার্বের বেস ফর্মে আছে। নো এর পাস্ট কি নি, আর পাস্ট পার্টিসিপল কি নন। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা যখন বলবে তখন আমাদের 3 নাম্বার ফর্মটা ইউজ হবে, বা ভার্ব থ্রি যেটাকে আমরা বলি সেটা ইউজ হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। দেন তোমরা দেখো প্রেজেন্ট পার্টিসিপল, প্রত্যেকটা যে পার্টিসিপল 3 প্রকার বললাম, প্রত্যেকটা একটু আমরা হালকা করে ব্যাখ্যা করব। দেখো প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। অর্থাৎ ভার্বের যে বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় আমি বললাম, এই প্রেজেন্ট পার্টিসিপলটি নাউন প্রোনাউনের পরে বা আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল নাউন বা প্রোনাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে এবং এর সাথে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা এক্সাম্পল দেখি, বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং ডগ মানে কি, ঘেউ ঘেউ করা বা চিৎকার করা কুকুর কদাচিৎ কামড়ায়। সেলডম মানে হচ্ছে কদাচিৎ কামড়ায়, মানে হচ্ছে তোমাদের যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কম কামড়ায়, যত গর্জে তত বর্ষে না, এমন এক প্রবাদ বাক্য। এটা হচ্ছে ইংলিশটা। তো এখানে দেখো তোমরা বার্কিং শব্দটা কিসের আগে আসছে, ডগের আগে আসছে। ডগ কি, ডগ হচ্ছে তোমাদের নাউন। এখানে তোমরা কি দেখলা, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। এই প্রেজেন্ট পার্টিসিপলটি নাউন বা প্রোনাউনের পরে বা আগে বসে। এই যে নাউন বা নাউনের আগে বসছে প্রেজেন্ট পার্টিসিপল, এটা কি করে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা ভার্বের বেস ফর্ম। দেখো বার্ক, বার্ক মানে কি, বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা বা ঘেউ ঘেউ করে চিৎকার করা আর কি। তো ঘেউ ঘেউ করা, এই ঘেউ ঘেউ করার সাথে আইএনজি যুক্ত করে এখানে কি কি লিখছি আমরা, বার্কিং। তো বার্কিং যেহেতু আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং নাউনের আগে এসে এটা এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, যার কারণে এটাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে প্রথমত নাউনের আগে বসবে, বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, দ্বিতীয়ত হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে দেখো এখানে লিখে দিচ্ছি আমি, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, আর একটা হচ্ছে নাউনের পরে বা আগে বসতে পারে কিন্তু কাজটা হবে অ্যাডজেক্টিভের মতো, আর একটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম আছে সেটার সাথে আইএনজি যুক্ত হবে, একটা হচ্ছে নাউনের আগে পরে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস মনে রাখলে তোমাদের প্রেজেন্ট পার্টিসিপলটা ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর উদাহরণটা দেখো, আই স আ ফ্লাইং বার্ড। আমি একটা উড়ন্ত পাখি দেখেছিলাম, বা একটা পাখি যখন উঠতেছিল তখন তাকে দেখেছিল আর কি। তো স মানে কি পাস্ট, এই কারণে পাস্ট ফর্মে বললাম দেখেছিলাম। তো আই স আ ফ্লাইং বার্ড, এখানে দেখো ফ্লাই, ফ্লাই শব্দটা কি ভার্ব অন না, ভার্ব অন, ফ্লাই এর সাথে আমাদের আইএনজি যোগ করছে, ফ্লাইং হয়েছে এবং কার পূর্বে বসছে, নাউনের পূর্বে বসছে। কিসের মতো কাজ করছে ফ্লাইংটা, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে যদি এখানে বলতাম যে আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, তাহলে কি আমাদের সেন্টেন্সটা হচ্ছে না, হচ্ছে, কিন্তু আমাদের স্ট্রাকচার ঠিক থাকলেই সেন্টেন্স হবে। আই স এ বার্ড আমরা বলতেই পারতাম, কিন্তু সেখানে যখন আমরা আই স আ ফ্লাইং বার্ড বলবো তখন আমাদের খেয়াল রাখতে হবে যে যে অ্যাডজেক্টিভ হিসাবে ফ্লাইংটা ইউজ হয়েছে, বা উড়ন্ত পাখি, তার মানে এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হওয়ার কারণে দেখতে হবে এটা প্রেজেন্ট পার্টিসিপল মতো কাজ করছে। সুতরাং যখন তোমাদের বলবে যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার, তখন তোমরা কি করবা, এরকম ভাবে শব্দ ভার্বনের সাথে আইএনজি যুক্ত কোনো একটা শব্দ ইউজ করবা যেটা তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, 2 নম্বর দেখো, 3 নম্বর, দ্য ম্যান লাইং অন দ্য ফ্লোর ইজ এ পেশেন্ট। মানে যে ফ্লোরে শুয়ে আছে সে কি একজন পেশেন্ট। তো এখানে আমরা দেখো লাইং শব্দটা, লাইং শব্দটা কার আগে আসছে, পেশেন্টের আগে আসছে। তো এখানে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল কোনটা, দেখো দ্য ম্যান হু ইজ, দ্য ম্যান লাইং অন দ্য ফ্লোর ইজ এ পেশেন্ট। আচ্ছা, এখানে তো আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নাই, কারণ হচ্ছে এখানে আমাদের মেইন ভার্বটা হচ্ছে লাই, এবং এখানে আমাদের এটা এটা খুব সম্ভবত অন্য একটা উদাহরণ আমাদের এখানে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আমরা আশা করি এটা তোমরা বুঝছো। পাস্ট পার্টিসিপল দেখো, আমাদের পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল আমরা ক্লিয়ার হলাম, এখন পাস্ট পার্টিসিপল, এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত হয়। অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে ভার্ব টু দিয়ে গঠিত, সরি ভার্ব থ্রি দিয়ে গঠিত হয়। এই পাস্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এটাও নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেটা প্রেজেন্ট পার্টিসিপল নাউনের পূর্বে বসে বা পরে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপলও তেমন পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে।
এক্সাম্পল কি, আই হ্যাভ বট সাম রোটেন ফিশেস, আমি কি কিনছি কিছু রোটেন মানে কি পচা, হ্যাঁ পচা মাছ কিনেছি আর কি। তো এখানে দেখো সরি, এখানে দেখো রোটেন শব্দটা কি হিসাবে ইউজ হয়েছে, পাস্ট পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে, কারণ ভার্ব থ্রি। তো ভার্ব থ্রি যখন ইউজ হবে এবং সেটা নাউনের পূর্বে বসে কিসের মতো কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। মানে যখন পাস্ট পার্টিসিপল কি করে বুঝবা, যখন সেটা ভার্ব থ্রি হবে এবং যখন এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন সেটা হচ্ছে মডিফায়ার। পাস্ট পার্টিসিপল অ্যাজ এ মডিফায়ার হিসাবে ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। 2 নম্বর দেখো, দিস ইজ মাই ব্রোকেন চেয়ার। ব্রোকেন মানে কি, ভাঙ্গা। ব্রোকের শব্দটা প্রেজেন্ট হচ্ছে ব্রোক, ব্রেক, পাস্ট হচ্ছে ব্রোক এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। তো ব্রোকেন পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে এবং সেটা কি হয়েছে, নাউনের পূর্বে আসে। নাউনের পূর্বে এসে কিসের মতো ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এবং নাউনের পূর্বে এসে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউনের পূর্বে এসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা কি হবে, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যদি নাউনের পূর্বে এসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটা হবে পাস্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। যখন তোমার অপশনে থাকবে যে ইউজ পাস্ট পার্টিসিপল অ্যাজ এ মডিফায়ার, তখন তোমরা কি করবা, তখন তোমাদের এমন কোন ওয়ার্ড নিয়ে আসতে হবে যেটা তোমরা নাউনের আগে বসাবা, ঠিক আছে। তোমাদের গ্যাপ থাকবে মূলত এই সব জায়গায়, যে রোটেন, ব্রোকেন, এখানে তোমাদের মূলত গ্যাপ থাকবে। দেন আমাদের পারফেক্ট পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। আমরা প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল পড়লাম, এখন পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কি দেখো, এটি হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। অর্থাৎ হ্যাভিং হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় মানে ভার্ব থ্রি হয়, প্লাস অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এটি কোনো ক্লোজ এর পূর্বে বসে উক্ত ক্লোজটিকে মডিফাই করে, অর্থাৎ এটি অ্যাডভার্বে কাজ করে, অর্থাৎ ক্লোজটাকে মডিফাই করে এবং অ্যাডভার্বের মতো কাজ করে। তোমরা দেখো এখানে এক্সাম্পল, হ্যাভিং ডিফেটেড দ্য সোলজার, মানে সৈন্যদেরকে কি ডিফেট করার পর, মানে ওদেরকে পরাজিত করার পর, দ্য ক্যাপ্টেন সেন্ট দেম টু প্রিজন, তাদেরকে প্রিজন মানে কি জেলখানায় পাঠাইছে, মানে যারা সৈন্যরা ছিল তাদেরকে ডিফেট করার পর, তাদেরকে পরাজিত করার পর ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি তাদেরকে প্রিজনে পাঠিয়েছেন, জেলে পাঠিয়েছেন। এই যে হ্যাভিং শব্দটা আছে দেখছো, তারপরে ডিফেটেড ভার্ব বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অন্যান্য কি লেখাছিলাম, অন্যান্য শব্দ। এই পর্যন্ত তোমাদের পাস্ট পার্টিসিপল, এই পর্যন্ত তোমাদের পারফেক্ট পার্টিসিপল। এবং পারফেক্ট পার্টিসিপল হয়ে এটা কি হয়েছে, মডিফাই হয়েছে। অর্থাৎ আমরা কি বললাম, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে তখন হবে যখন বাক্যে একটা ফ্রেজ হিসাবে ইউজ হবে এবং ইউজ হওয়ার পর মূল যে বাক্য থাকবে আর কি, সেই বাক্যটাকে তোমার মডিফাই করবে। 2 নম্বর দেখো, হ্যাভিং টেকেন হার মিল, মানে তার মিল নেওয়ার পর, মিল মানে কি এখানে খাদ্য বা খাবার, তার মিল নেওয়ার পর নসীন ওয়েন্ট টু কলেজ, নসীন কোথায় গেছিল, কলেজে গেছিল। এই যে হ্যাভিং টেকেন হার মিল, এটাকে আমাদের বাক্যে রাখলেও আমাদের বাক্য হচ্ছে, না রাখলেও বাক্য হচ্ছে, কিন্তু এটা আমাদের কি করতেছে, এই যে নসীন ওয়েন্ট টু কলেজ, নসীন পুরা বাক্যটাকে মডিফাই করতেছে। কিভাবে মডিফাই করতেছে, দেখো নসীন ওয়েন্ট টু কলেজ, নসীন কলেজে গেছিল, কখন গেছিল, কিভাবে গেছিল, আর কোথায় গেছিল, তিনটা দিয়ে ভার্বকে প্রশ্ন করলে অ্যান্সার চলে আসে আমাদের অ্যাডভার্ব। এবং এই পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে যে মডিফাই করে কিভাবে। এই দেখো হ্যাভিং টেকেন হার মিল, তার খাবার খাওয়ার পর, এইটা কিন্তু পুরো বাক্যটাকে মডিফাই করতেছে, যে সে কলেজে গেছিল, কখন গেছিল, খাবার খাওয়ার পর, ঠিক আছে। আশা করি এটাও তোমাদের ক্লিয়ার। দেন ডিটারমিনার, ডিটারমিনার কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং আমি মূলত এখানে যেগুলো রাখছি সেগুলো সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো বেশি বেশি বলতেছি সেগুলো অবশ্যই তোমরা পড়বা। আমাদের এই ক্লাসটা দেখলে আশা করি তোমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবা, এগুলো নিয়ে আর কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। ফার্দার যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, সেগুলো অ্যান্সার ইনশাল্লাহ দিয়ে দেবো আমরা। তো ডিটারমিনার অ্যাজ মডিফায়ার, তো ডিটারমিনার কখন মডিফায়ার হিসেবে ইউজ হয়, দেখো যে ডিটারমিনার বলতে কি বোঝায় সেটা আগে দেখতে হবে আমাদের। আর্টিকেল, পজিটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ, আরো অনেক আছে ডিটারমিনার। তো আর্টিকেলের মধ্যে কি আছে, এ অ্যান্ড দা, পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে কি আছে, মাই, হিজ, আওয়ার, ডিয়ার, হার। দেন ডেমনস্ট্রেটিভে কি আছে, দিস, দ্যাট, ডেজ, ডোজ। এখানে একটা করে এক্সাম্পল দেওয়া আছে, দেখো ক্যান ইউ পাস মি দা বুক, দা আর্টিকেল। তারপর দেখো এখানে পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে মাই ফ্রেন্ডস আর নাইস হিউম্যান বিইং, মাই। এখানে আরো যে কোনো উদাহরণ দেওয়া যায়, যেমন মাই পেন ইজ রেড, দিস ইজ আওয়ার ব্যাগ, দিস ইজ আওয়ার স্কুল, হোয়াট এভার ইউ সে, জাস্ট মেক শিওর যে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হলে, বুঝাতে হলে তোমাকে এই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, ঠিক আছে। দেন ডেমনস্ট্রেটিভ কি, দিস, দ্যাট, ডেজ, ডোজ। অর্থাৎ এই যে চারটা আছে, এই চারটা কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ।
তো এগুলো অ্যাডজেক্টিভ কেন বলা হয়, কারণ এগুলো নাউনে পরে বসে মূলত নাউনকে মডিফাই করে, যার কারণে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয় অনেক সময়। তো গ্র্যান্ডপা কি বলতেছে, বয় দোজ ওয়ার গ্রেট ওল্ড ডেজ, সেগুলো অনেক ভালো দিন ছিল, সেই দিনগুলো অনেক ভালো ছিল। তো এখানে দেখো কি আছে, দোজ, এটা কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস মানে কি এই, দ্যাট মানে ওই, আর ডেজ মানে হচ্ছে এইগুলো, ডোজ মানে ওইগুলো, মানে হচ্ছে অনেক যখন প্লুরাল হবে, দেখো এখানে ডে প্লুরাল হয়েছে না, প্লুরাল হওয়ার কারণে ডোজটাও আমাদের এখানে কি নিয়ে আসতে পারতো, ডেজ নিয়ে আসতে পারতো, যেহেতু প্লুরাল হয়েছে, প্লুরাল হলে ডোজ আর ডেজ বসে। তো এখানে ডোজ আসছে কারণ সেটা তোমার দূরবর্তী বুঝাইছে, আর ডেজ হচ্ছে কাছের, ডিসও যেমন কাছের, ডেজও তেমন কাছের, দ্যাট দূরের, ডোজও দূরের। কিন্তু যখন সিঙ্গুলার প্লুরাল হবে তখন ডিস সিঙ্গুলারের ক্ষেত্রে, ডোজ আর ডেজ প্লুরালের ক্ষেত্রে। এটা ক্লিয়ার আশা করি। দেখো ডিটারমিনার অ্যাজ মডিফায়ার, তো ডিটারমিনার আরো কি কি ডিটারমিনার আছে, কাউন্টেবল অ্যান্ড নন কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার, এটা মূলত হচ্ছে নির্দিষ্ট করে, সরি অনির্দিষ্ট, এটা যেহেতু এটা তোমার কোন কতটা সেটা নির্দিষ্ট করে বোঝাবে না। যেমন ধরো এই যে মাস মানে অনেক, কত অনেক, নির্দিষ্ট কোনো পরিমাণ আছে, কোনো পরিমাণ নাই। যেমন অনেক বোঝাচ্ছে, আবার এই যে লিটিল মানে কম, আ লিটিল মানে কম, আর গ্রেট লিটিল, অ্যামাউন্ট অফ, আ লট অফ, মোর লেস, কোনো নির্দিষ্ট পরিমাণ কিছু নাই, এনাফ মেনি সাম, নির্দিষ্ট যখন থাকবে না তখন সেটার কি তোমার এই যে কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল নাউন কোয়ান্টিফায়ার, এখানে অনির্দিষ্ট হওয়ার কারণে এটা এগুলোকে অনির্দিষ্ট বললাম। এবং এটা এক্সাম্পল কি হচ্ছে, আই ডোন্ট স্পেন্ড মাস মানি নেসেসারি, মানে আননেসেসারিলি, মানে হচ্ছে তোমার অপ্রয়োজনীয় ভাবে, যে আমি আমার কি টাকা খরচ করি না। 2 নম্বর দেখো, বিল গেটস হ্যাজ এ লট অফ মানি, আ লট অফ, তারপর এখানে মাস, এগুলো কোনো নির্দিষ্ট আছে, মাস মানে অনেক মানি, কিন্তু কত টাকা সেটাকে নির্দিষ্ট করে বলতেছে না। আ লট অফ মানে অনেক টাকা, মানে কত টাকা সেটাও কিন্তু এখানে স্পষ্ট করা নাই, যার কারণে এগুলো আমাদের অনির্দিষ্ট। তারপর দেখো ডিটারমিনার অ্যাজ মডিফায়ার, এটা আছে কি নিউমেরাল, নিউমেরাল কি নির্দিষ্ট ভাবে বলবে। নিউমেরালে কয়েকটা প্রকার আছে, কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। দেখো এখানে এখানে নির্দিষ্ট 1 2 3 4 থাকলে এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড থাকলে হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার, এবং মাল্টিপ্লিকেটিভ থাকবে হচ্ছে সিঙ্গেল ডবল বা থার্ড ফোর্থ, এগুলো যখন থাকবে তখন মাল্টিপ্লিকেটিভ বলা হবে। এক্সাম্পল দেখো, শি বট 10 বুকস, নির্দিষ্ট করে বুক কয়টা, 10টা। তারপর দেখো, অন নাইট আই স এ স্ট্রেঞ্জ ড্রিম, এক রাতে আমি দেখেছিলাম কি স্ট্রেঞ্জ ড্রিম, তো এখানে নির্দিষ্ট করে এক রাতে কথা বলা হচ্ছে। এগুলো ডিটারমিনার তোমাদের থাকবে একটা মডিফায়ার হিসাবে ইউজ করতে বলবে। দেন আমরা এখন চলে আসছি প্র্যাকটিসে। আমাদের এই যে রুলস গুলো পড়লাম আমরা, এই রুলস গুলোর মধ্যে থেকে আমাদের কোশ্চেন আসবে পরীক্ষা ইনশাল্লাহ। এবং আশা করি এই ক্লাসটা দেখার পর এই রুলস গুলোতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন যে প্র্যাকটিসটা করব, দেখো তোমরা তোমাদের পরীক্ষায় থাকবে হচ্ছে read the following text and use modifier as directed in the blank space। এই যে ব্ল্যাঙ্ক স্পেস গুলোতে আছে, এবং এই স্পেস গুলোতে তোমাদেরকে এমন কোন টেক্সট বসাতে হবে যেটা মডিফাই হিসাবে ইউজ হয়েছে, এবং কোন মডিফায়ারটা বসাবা বা কোন টেক্সটটা বসাবা সেটা এখানে বলে দিছে। পোস্ট মডিফাই দা ভার্ব, তারপর তোমার এখানে দেখো প্রি মডিফাই দা নাউন, তারপর দেখো তোমার এখানে আরো বলা আছে প্রি মডিফাই দা নাউন ওইটা ডিটারমিনার, মানে প্রত্যেকটাতে একটা করে তোমার বলে দেওয়া থাকবে যে তুমি এখানে কি ইউজ করবা। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করি। আর ডে ইন হুইচ ইট রেইনস, একটা দিন যেদিন কি হয়, এটা বৃষ্টি হয়, অর্থাৎ আমাদের যেই দিনে বৃষ্টি হয় সেটা কি ড্যাশ, এখানে কি বলছে, পোস্ট মডিফাই দা ভার্ব। এই যে রেইন শব্দটা, রেইন মানে কি আমরা জানি, রেইন মানে হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি, রেইন মানে বৃষ্টি, কিন্তু এখানে রেইনটা কি হিসাবে ইউজ হয়েছে, ভার্ব হিসাবে। দেখো রেইনের সাথে এস যুক্ত হয়েছে, রেইনের সাথে ভার্ব হিসাবে ব্যবহার, রেইন ভার্ব হিসাবে ব্যবহার কারণে এখানে বলছে কি পোস্ট মডিফাই দা ভার্ব। এই যে ভার্ব, এই ভার্বটাকে মডিফাই করবে এমন একটা আমাদেরকে মডিফাই নিয়ে আসতে হবে। এই ভার্বকে মডিফাই করে কি, দেখো আমরা এই বাক্যটা পড়ার পর আমাদের এখানে কয়েকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি হতে পারে বা হেভিলি হতে পারে। যে আর ডে ইন হুইচ ইট রেইনস, একদিন যেটা যেই দিনে অনেক বৃষ্টি হয় সেটা কি কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি বা হেভিলি বলতে পারো। মানে যেই দিন অনেক বৃষ্টি হয় সেদিনকে আমাদের কি বলে, রেইনি ডে বলে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। কারণ তোমাদের এখানে লেখাই থাকবে যে পোস্ট মডিফাই দা ভার্ব, এই যে ভার্বটাকে মডিফাই করতে বলবে। এরকম আরো দেখো নিচে দেখো 2 নাম্বার, বি
দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট, মানে স্কাইটা কি থাকে, উইথ ড্যাশ ক্লাউডস, মানে কেমন মেঘে আচ্ছন্ন থাকে স্কাইটা। যেদিন বৃষ্টি হয় সচরাচর সেদিন আমাদের আকাশটা কেমন থাকে বলতো, ব্ল্যাক থাকে। তো এখানে আমরা কি লিখতে পারি, ব্ল্যাক। কেন আমরা ব্ল্যাক লিখলাম বলতো, এখানে দেখো কি লিখছে, প্রি মডিফাই দা নাউন। এই যে নাউন শব্দটা, নাউনের আগে এমন কোন মডিফাই ইউজ করতে হবে যেটা আমাদেরকে নাউনকে মডিফাই করবে। তো নাউনকে মডিফাই করার জন্য আমাদের কি আসতে হবে, অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, যার কারণে আমরা ব্ল্যাক নিয়ে আসলাম। এখানে তোমরা অন্য যে কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে পারো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে আমাদের ওয়ার্ডের সাথে বা সেন্টেন্সের সাথে মিনিং ঠিক রেখে এমন কোনো ওয়ার্ড লিখতে হবে আমাদের। দেন দেখো, পিপুল ক্যান নট গো আউট, মানুষ বাইরে যেতে পারে না, উইদাউট ড্যাশ আমব্রেলা। এখানে দেখো সি নাম্বারে, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন উইথ আ ডিটারমিনার, মানে একটা ডিটারমিনার ইউজ করতে হবে যেটা প্রি মডিফাই, মানে এই যে নাউনটা আছে না, নাউনটাকে মডিফাই করবে। তো ডিটারমিনার আমরা কি কি বললাম, আর্টিকেল পড়লাম, পজেসিভ পড়লাম, তারপর আরো কি কি পড়লাম, তোমার নিউমেরাল নাম্বার পড়লাম। তো ডিটারমিনারের মধ্যে আমাদের এখানে কি হবে, দেখো এখানে কি আমাদের আমব্রেলা কি দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে। আমাদের এমন কোন একটা আর্টিকেল নিয়ে আসতে হবে যেটা ইউ এর সাথে বা মানানসই, এমন কোন একটা ডিটারমিনার নিয়ে আসতে হবে যেটা আমাদের ইউ হওয়ার কারণে ভার্ব দিয়ে শুরু, মানে সরি আমাদের ভায়োল দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এ ই আই ও ইউ যে পাঁচটা ভায়োল আছে, এই ভায়োলের আগে কি বসে, এন বসে। তো এখানে আমরা কি আমব্রেলা বলতে পারতাম। অনেকে দেখে যায় যে যেহেতু আমাদের এখানে মডিফায়ারের কথা বলছে, ডিটারমিনার কথা বলছে, তাহলে আমরা কি করি, একটা মডিফায়ার হিসেবে আ নিয়ে আসি, কিন্তু এ কিন্তু হবে না, এখানে এন হবে আমাদের, ঠিক আছে। দেন ইট এফেক্টস আওয়ার, কি এফেক্ট করে আমাদের, দেখো ইট এফেক্ট আওয়ার অ্যাক্টিভিটিস, এটা আমাদের কার্যক্রমকে এফেক্ট করে। এখানে দেখো তোমরা, প্রি মডিফাই দ্য নাউন, নাউন কোনটা, এই যে অ্যাক্টিভিটিস, এটাকে হচ্ছে মডিফাই করতে হবে। তো এটাকে মডিফাই, নাউনকে মডিফাই করার ক্ষেত্রে আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ ইউজ করতে হয়। তো ইট এফেক্টস আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, ইট এফেক্ট আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস ইভেন দ্য স্কুল অ্যান্ড কলেজেস আর শাট ডাউন, যদিও স্কুল কলেজ বন্ধ থাকে তারপর এটা আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে এফেক্ট করে, মানে প্রভাবিত করে। বাট মেনি পিপুল লাইক উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ লাইক টু গো, লাইক টু কুইক, এখানে কি হতে পারে, দেখো বাট মেনি পিপুল লাইক ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা ইনফিনিটিভ ফ্রেজ কি আমরা জানি, ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে টু প্লাস ভার্ব অন, তাহলে টু প্লাস ভার্ব অন এখানে ইউজ করতে হবে আমাদের। তো বাক্যের সাথে মিল রেখে আমাদের কি ইউজ করতে পারি, বাট মেনি পিপুল লাইক টু গো ইন দ্য রেইন, বৃষ্টিতে যাইতে পছন্দ করে, বৃষ্টিতে হাঁটতে পছন্দ করে, বৃষ্টিতে ভিজতে পছন্দ করে, এরকম যে কোনো আমরা বলতে পারি। তো এখানে আমরা টু ওয়াক দিলেও হতে পারে, বৃষ্টিতে হাঁটতে পছন্দ করে, টু ওয়াক ইন দ্য রেইন মানে বৃষ্টিতে হাঁটতে পছন্দ করে। দেন তোমাদের এভাবে আরো তোমাদের 10টা মডিফায়ার থাকবে, এবং 10টা মডিফায়ার প্রত্যেকটাতে তোমাদের এই এখানে লেখাই থাকবে যে তোমরা এখানে কি করবা। মূল কাজটা তোমাদের কি, এখানে প্রি মডিফাই দা নাউন, অর্থাৎ এখানে যে নাউনটা আছে, যে স্পেস, এই স্পেস নাউনটাকে তোমাদের মডিফাই করতে হবে। যেমন দেখো, দে গো টু অ্যান ড্যাশ স্পেস অ্যান্ড এনজয় দ্য রেইন, এই যে ড্যাশ আছে, এই ড্যাশে কি বসবে সেটা কি করে বুঝবা, সেটা হচ্ছে এখানে লেখা থাকবে প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা আছে না, নাউনটাকে মডিফাই করতে হবে। নাউনকে মডিফাই করার জন্য আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে। তো এখানে অ্যাডজেক্টিভ একটা এমন একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে যেটা আমাদের অর্থের সাথে সঙ্গতি রাখে। তাহলে কেমন নিয়ে আসতে পারি আমরা, দে গো টু অ্যান ওপেন স্পেস, ওপেন স্পেস অ্যান্ড এনজয় দ্য রেইন, মানে তারা ওপেন স্পেস খালি জায়গাতে যায় এবং বৃষ্টিটাকে কি করে, এনজয় করে। দেন দেখো, দা ওয়ার্কিং ক্লাস পিপুল মানে যারা কাজ করে, সাফার আ লট, তারা সাফার করে অনেক বেশি, পোস্ট মডিফাই দা ভার্ব, পোস্ট মডিফাই দা ভার্ব, এই যে যে দেখো সাফার আ লট, এই যে সাফার মানে কি, মানে অনেক কষ্ট তারা ই করে, যারা কষ্ট করে, তো এই সাফার করে, সাফার করার একটা ভার্ব, এই ভার্বের এমন একটা তোমার অ্যাডভার্ব ইউজ করতে হবে যেটা এই ভার্বকে মডিফাই করে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, দা ওয়ার্কিং ক্লাস পিপুল সাফার আ লট ইন রেইনি ডেজ। এখানে তোমরা রেইনি ডেজ কেন ইউজ করলা,
রেইনি ডে কেন আমরা ইউজ করলাম, কারণটা হচ্ছে যেহেতু এটা বৃষ্টির দিনে কথা বলা হচ্ছে, আমরা যদি এখানে ইউজ করতে পারি আরো কি কি, ইন ডেজ বলতে পারি, এই সব দিনের কথা, কিংবা ইন ডেজ বলতে পারি, ইন ডেজ বললেও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমাদের যেহেতু এখানে বৃষ্টির কথা বলা হয়েছে, যার কারণে আমরা রেইনি ডেজ বলতে হবে আমাদের। আমরা এখানে রেইনি ডেজ বলতে বাধ্য না, কিন্তু অর্থের সাথে সংগতিপূর্ণ রাখার কারণে আমাদের এখানে রেইনি ডেজ আমরা বললাম। দেন দেখো, দে ডু নট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড ড্যাশ পোস্ট মডিফাই দ্য নাউন, দে হুইচ ব্রিংস মিসফরচুনেট মানে দুর্ভাগ্য নিয়ে আসে টু দেম, তাদেরকে দুর্ভাগ্য নিয়ে আসে। দে ডু নট ওয়ার্ক, তারা কাজ পায় না, তারা কাজ করে না। অ্যান্ড স্পেন্ড দেয়ার টাইম কি করে, স্পেন্ড আর দে হুইচ ব্রিংস মিসফরচুনেট টু দেম, যেটা তাদেরকে দুর্ভাগ্য নিয়ে আসে। এখানে পোস্ট মডিফাই দ্য নাউন, এখানে নাউনটা কোনটা, দে ডু নট ওয়ার্ক, এই যে ওয়ার্ক, এই যে ওয়ার্ক শব্দটাকে পোস্ট মডিফাই করতে হবে, অর্থাৎ এরপরে আমাদের এখন একটা মডিফাই বসাতে হবে যেটা নাউনকে মডিফাই করছে। এবং নাউনকে মডিফাই করার ক্ষেত্রে আমরা কি জানি, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে আমরা এখানে কি বসাতে পারি, আইডেল, অলস টাইম, মানে এখানে আমরা এমন একটা ওয়ার্ড নিয়ে আসবো যেটা সাথে মিল রাখবে, যেমন দে ডু নট ওয়ার্ক অ্যান্ড স্পেন্ড আইডল ডে, মানে তারা অলস ভাবে তাদের দিন কাটায়। হুইচ ব্রিংস মিসফরচুনেট, যেটা তাদের কাছে কি নিয়ে আসে, দুর্ভাগ্য নিয়ে আসে। দেন দে ক্যান নট আর্ন ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, এখানে একটা এমন একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। ইনফিনিটিভ মানে কি বললাম, 2 প্লাস ভার্ব 1, এমন একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে যেটা তোমাদের ভার্বকে, যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করবে। অর্থাৎ এখানে যে ইনফিনিটিভ ইউজ করবা সেটা তোমার ভার্বকে মডিফাই করবে। এই যে এখানে ভার্বটা কোনটা আছে দেখো তো, আর্ন ভার্বটা আছে, আর্নটাকে মডিফাই করবে এমন একটা ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে দে ক্যান নট আর্ন ডিয়ার ফ্যামিলি, এখানে দেখো আমরা এখানে যে কোনো ইনফিনিটিভ ইউজ করতে পারি না, যেই ভার্বটা আমাদের ভার্বটাকে এমন একটা ইনফিনিটিভ ইউজ করব যেটা ভার্বটাকে মডিফাই করবে আবার অর্থের সাথে সঙ্গতি রাখবে। তাহলে টু সাপ্লাই, না সরি, টু সাপোর্ট, এখানে আমরা কি বলতে পারি, টু সাপোর্ট। দে ক্যান নট আর্ন টু সাপোর্ট ডিয়ার ফ্যামিলি, তারা আর্ন করতে পারে না তাদের ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য। সো ড্যাশ আর দে ইজ এ কার্স টু দ্য পোর, সো আর ড্যাশ আর দে, এখানে এমন একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে, যেমন এখানে বলছে তোমার প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এমন একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে যেটা আমাদেরকে নাউনকে মডিফাই করবে। তাহলে আমরা কি লিখতে পারি, সো ড্যাশ এখানে কিন্তু এ দিয়ে দিছে, তাহলে ড্যাশ এ দে, আচ্ছা ডে তো দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, রেইনি দিব। সো ড্যাশ আর রেইনি ডে ইজ এ কার্স টু দ্য পোর, অর্থাৎ এই যে বৃষ্টির দিন এটা কি অভিশাপ, টু দ্য পোর, যারা গরিব তাদের জন্য এটা অভিশাপ। তো আমরা এটা আরেকটু ক্লিয়ার হই, প্রত্যেকটাতে তোমরা দেখো, তোমাদের প্রথমে যাচ্ছে দেখো, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম ভাবে তোমাদের ব্ল্যাঙ্ক থাকবে প্রত্যেকটাতে। ব্ল্যাঙ্কের পরে তোমাদের ব্ল্যাঙ্কে তোমরা যে কিভাবে ইউজ করবা, কোন মডিফায়ারটা ইউজ করবা সেটা তোমাদের বলা থাকবে। দেখো প্রত্যেকটাতে ব্ল্যাঙ্কের পরে তোমাদের ব্র্যাকেট দিয়ে বলা আছে, ব্র্যাকেট দিয়ে বলা আছে। এই ব্র্যাকেটটা খেয়াল রেখে যে কোনো মডিফায়ার তোমরা ইউজ করতে পারবে না, ব্র্যাকেটের মধ্যে যে মডিফায়ারটা ইউজ করতে বলবে ঠিক সেটাই তোমাদের ইউজ করতে হবে। আজকে ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা মডিফায়ারটা ক্লিয়ার হয়েছো, এবং যারা মডিফায়ার সম্পর্কে আরো জানতে আগ্রহ তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের কোর্স চালু হয়েছে, আগামী দিন থেকে তোমরা ভর্তি হতে, আজ থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে। এবং আমাদের মূলত এই ফ্রি কোর্সে আমরা যা পড়ালাম এগুলো থেকেই মূলত তোমাদের কোশ্চেন আসবে, কিন্তু ফার্দার তোমাদের অনেক কিছু জানার বিষয় আছে, যেমন প্রত্যেক বছরে কিছু কোশ্চেন কিন্তু আলাদা হয়, সেই কোশ্চেন গুলো অনেক সময় তোমাদের এই কয়টা রুলের মধ্যে থেকে নাও কমন পড়তে পারে। সেইগুলো কমন পাওয়ার জন্য এবং রেজাল্টটাকে একটা নিশ্চিত ভালো সিজিপিএ তোমাদের সিকিউর করার জন্য তোমাদের সবকিছুই জানা ভালো এবং রুলগুলো সম্পর্কে আইডিয়া থাকা ভালো, যার ফলে তোমরা আমাদের যেই কোর্সগুলো পেইড কোর্স হবে সেগুলোতে আমাদের ভর্তি হয়ে আমাদের সাথে থাকতে পারো, যাতে করে তোমাদের প্রস্তুতিটা আরো বেশি গোছালো হয়, আরো বেশি ভালো হয়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।